থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত কষ্ট করে জয়েন করার জন্য, এবং সবাইকে ওয়েলকাম করছি আমার সেশনের জন্য। সেশন শুরু করার আগে আমি একটু কিছু ইনফর্মাল কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ট্রেনিং জিনিসটা শুনলে আসলে আমাদের কাছে অনেক বোরিং মনে হয়, যে এখন আবার কেউ একজন আসবে, অনেক পড়ালেখা রিলেটেড কথা বলবে, অনেক টিচার টাইপের কথা বলবে। সো দেখা যায় যে আমরা আমাদের ইন্টারেস্টটাকে ধরে রাখতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের যারা এখানে কানেক্ট আছেন সবাইকে রিকোয়েস্ট করব নেক্সট 1 ঘন্টার জন্য আমাকে আপনাদের একজন ফ্রেন্ড অথবা ওয়েল উইশার হিসেবে ট্রিট করবেন। এবং স্লাইডে কি কি থাকছে সেটা আসলে মেইন না, স্লাইড হচ্ছে জাস্ট একটা ফরম্যাট। এখানে যেহেতু ট্রেনিং নেওয়ার সময় আমাদেরকে একটা ফরম্যাটে প্রসেস করতে হয়, স্লাইডটা মেইন না। আপনারা আমার সাথে কানেক্ট থাকেন, আমার সাথে গল্প করেন, আপনাদের গল্পও আমি শুনবো। আপনাদের যে কোয়েশ্চেন গুলা মাথায় রেইজ করবে আপনারা একটু কষ্ট করে, যে আপু বললেন যে গুগল ডক্স আপনারা লিখে রাখবেন, যেন আপনাদের সাথে আমি আমার সেশন শেষে কানেক্ট করতে পারি। তো আমি আমার সাইড থেকে এতটুকুই বলবো যে এন্টারপ্রেনারশিপটাকে যে নতুন করে একটা প্রফেশন হিসেবে আমরা নিতে পারি, সবসময় যে শুধু চাকরি বা বিসিএস বা এগুলোর পাশাপাশি যে একটা এন্টারপ্রেনারশিপকে বাংলাদেশে একটা নতুন ভাবে প্রফেশন হিসেবে ট্রিট করা হচ্ছে, বা এই যে আপনাদের মাঝে আহ, আনা হচ্ছে, রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা আসলে অনেক বড় একটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। এবং আমার ভালো লাগছে দেখতে যে এটা আসলে 1-2 বছর আগেও এত সিরিয়াস ভাবে সবাই নিত না, কিন্তু এখন রিসেন্টলি দেখছি যে সবার মধ্যে সেই নিজের থেকে কিছু একটা করার ইচ্ছা, যে আমি একটু সেলফ ইন্ডিপেন্ডেন্ট হব, আমাকেও মানুষজন চিনবে, এটার জন্য সবাই কাজ করছে। তো এটার জন্য আমি অবভিয়াসলি ফারহানাস ব্রেন স্টেশনকে আমি একটা থ্যাংক ইউ দিব, বিগ ক্ল্যাপ, যে তারা এই প্রসেসটা বা এই একটা সুন্দর ট্রেনিং বা সেশনের ব্যবস্থা করেছে, যেখানে ইউনিভার্সিটির স্টুডেন্টরা বা কলেজ স্টুডেন্টরা তারা একটা মোটামুটি ধারণা পাচ্ছে। আমাদের সময় যখন আমরা স্টুডেন্ট ছিলাম, তখন যদি এরকম আমাদের সাথে কেউ শেয়ার করতো যে আসলে চাকরি ছাড়াও অন্যান্য প্রফেশনে অনেক কিছু করা যায়, তাহলে হয়তো আমাদের যে স্ট্রাগল পিরিয়ডটা ছিল সেটা হয়তো আর এত কষ্ট করা লাগতো না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফরচুনেট এবং আপনারা লাকি যে এরকম একটা প্ল্যাটফর্মে আপনারা আছেন, যেখানে আপনারা হচ্ছে এই ট্রেনিং গুলার মাধ্যমে অনেক কিছু জানতে পারছেন। তো আমাদের যে আপু আছেন, আপুকে একটু রিকোয়েস্ট করব আমার স্লাইডটা একটু ওপেন করার জন্য। শুরুতেই আরেকবার সবাইকে, যারা নতুন জয়েন করছেন এবং স্টিল আমি দেখতে পাচ্ছি এখনো জয়েন করছেন, তো সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজকের সেশনের টপিকটা হচ্ছে ইগনিটিং ইনোভেশন ফ্রম আইডিয়া টু এন্টারপ্রেনারশিপ। মানে হচ্ছে খুব সহজ কথায় যদি বলি, যে ধরেন আজকে আমার মাথার মধ্যে মনে হলো যে আমার আসলে কিছু একটা করা দরকার, এই জিনিসটা কিন্তু আমাদের মোরালেস সবার মাথায় সবসময় ঘুরতে থাকে। সেটা আমরা স্টুডেন্ট হই বা আমরা পড়াশোনা শেষ করে গ্রাজুয়েট হই, কিংবা আমরা জব হোল্ডার হয়ে থাকি, প্রত্যেকের মনের মধ্যে একটা ড্রিম থাকে যে আমার আসলে নিজের থেকে কিছু একটা করা উচিত, অথবা আমার নামে একটা যদি ব্র্যান্ড থাকে বা আমার একটা আলাদা কোম্পানি থাকে যেখানে আমি নিজে বস হব। তো এইটা কিন্তু ওভারঅল যারা মোটামুটি আমরা স্টাডির পার্টের মধ্যে আছি, স্টাডি কমপ্লিট করছি বা কমপ্লিট করব এরকম একটা স্টেজে থাকি, তাদের সবারই একটা ড্রিম থাকে। তো সেখান থেকে আসলে আমি খুব শর্টে এবং খুব ইজি ওয়েতে কিছু স্লাইড আপনাদের সাথে শেয়ার করব, এবং আমার জার্নিটাও শেয়ার করব, যেন আপনারা আপনাদের এখনকার সময়ের সাথে কানেক্ট করতে পারেন, যে এটা আসলে খুব কঠিন কিছু না। যে আমরা আসলে নিজেদের একটু মন থেকে চাইলেই কিন্তু এটা করা পসিবল, শুধু আমাদের প্রয়োজন হচ্ছে একটু আত্মবিশ্বাস এবং ধৈর্য, যেন আমরা আমাদের এই মনের যেই ড্রিম গুলাকে আছে সেগুলো যেন আমরা আমাদের সামনে নিয়ে আসতে পারি। এখন আপনাদের মাথার মধ্যে ন্যাচারালি অনেক কোয়েশ্চেন আসবে, যে আপু আমি এটা কিভাবে শুরু করতে পারি, বা আমার তো এখন এত টাকা পয়সা নাই, আমার তো ইনভেস্ট কেউ করবে না, আমার ফ্যামিলি থেকে অনেক ঝামেলা হচ্ছে, তারা সাপোর্ট দিবে না, প্লাস আমাদের সময় হবে না, আমাদের যেহেতু পড়াশোনা চলছে, এরকম অনেক কোয়েশ্চেন আছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে নেক্সট ½ আওয়ার বা 40 মিনিটস আমার সাথে একটু কানেক্ট থাকেন, এবং মাথার মধ্যে যত কোয়েশ্চেন আসে না কেন আপনারা এই আপু যে গুগল ডক্সটা শেয়ার করেছে ওখানে লিখেন, আমি 100% ট্রাই করব আমার জায়গা থেকে আপনাদের কোয়েশ্চেন গুলা
অ্যান্সার দেওয়ার। বাট আমি এটাও বিশ্বাস করি, আমি যতক্ষণ স্লাইড গুলা বা আপনাদের সাথে 30 মিনিটস কানেক্ট থাকবো, আপনারা আপনাদের 80% কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। তখন আপনারা আসলে বুঝতে পারবেন যে শুধু মনের ইচ্ছাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। এর বাইরে আপনি বাকি সবকিছু জয় করতে পারবেন, এবং আপনার স্বপ্নটা আপনার নিজের চোখ থেকে আগে দেখতে হবে। অন্য কেউ কিন্তু আপনার স্বপ্নটা দেখবে না, আপনার স্বপ্নটা পূরণও করবে না। আপনার নিজের ভেতর থেকে সেই ইচ্ছাটা আগে আসতে হবে যে আপু আমি আসলে কোন সেক্টরে যেতে চাই। তো আমি তাহলে আমার সেশনটাকে আপাতত শুরু করছি। আপু নেক্সট স্লাইড। আচ্ছা, এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে এই যে বুট ক্যাম্পটা চলছে, এখানে অনেক বড় বড় ট্রেনার আছে, আমি আসলে খুবই ক্ষুদ্র একজন উদ্যোক্তা এবং ট্রেনারও বলতে পারেন অনেক ক্ষুদ্র। তো এখানে আসলে আমাকে কেন ইনভাইট করা হয়েছে? তো সেক্ষেত্রে আমি আপনাকে আমার পরিচয় এবং আমার গল্পটা একদমই শর্টে বলি। জানি যে অন্য কারোর গল্প শুনতে আসলে আমরা অনেক বোর ফিল করি, কিন্তু আমি ট্রাই করব আপনাদের ভেতরের স্টোরিটাই আমি আমার মাধ্যমে তুলে ধরতে। কারণ আমিও একটা সময় স্টুডেন্ট ছিলাম, এবং আমি আহ, এখানে যারা অলরেডি আছেন, জয়েন করেছেন, তারা কিন্তু তাদের থেকে কিন্তু আমি অনেক বেশি সিনিয়র না, হার্ডলি 5-6 বছর হবে। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2014-তে, বিবিএ কমপ্লিট করেছি, আর এমবিএ কমপ্লিট করেছি 2016-তে। সো খুব বেশি আপনাদের থেকে আমার ডিফারেন্স নাই। সো আপনারা এখন আসলে মাথার মধ্যে আপনাদের কি কি চলছে বা কি কি প্রবলেম আপনারা রানিং ফেস করছেন, আমি অলমোস্ট রিলেট করতে পারছি। তো প্রথমে হচ্ছে আমি আমার পরিচয়টাই দিচ্ছি। সেটা হচ্ছে আমার নাম নাশিদ আন্দালিব নিকিতা। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং এমবিএ কমপ্লিট করেছি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে। আমি শুনেছি এখানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়তো জয়েন থাকতে পারে, তো এটা আমার জন্য আরো একটা বড় অ্যাচিভমেন্ট যে আমি তাদের কেউ যদি আমার মাধ্যমে তারা যদি কিছু শিখতে পারে, বা বাকি যারা আছে তারাও যদি একটুখানি হলেও শিখতে পারেন, এটা আসলে আমার আজকে ট্রেনিং এর সার্থকতা। তো আমি, যেহেতু আপনারা শুনেছেন মাত্রই যে আমি একটা মানে দেশের একটা সব থেকে ভালো ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। তো ন্যাচারালি আপনারা জানেন যে আহ কোন একটা ইউনিভার্সিটি, সেটা ভালো হোক খারাপ হোক যেটাই হোক না কেন, একটা ইউনিভার্সিটিতে যখন আমরা ভর্তি হই তখন কিন্তু ফ্যামিলি থেকে সবারই একটা ড্রিম থাকে যে আমার মেয়েটা বা ছেলেটা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, একটা ভালো রেজাল্ট নিয়ে বের হবে, সেই রেজাল্ট নিয়ে তারা চাকরি করবে বা বিসিএস দিবে, এইরকম। তো ন্যাচারালি আমার ক্ষেত্রেও এরকম ছিল। তো আমি ভার্সিটি থেকে যখন লেখাপড়া কমপ্লিট করেছি, কমপ্লিট করার পরপরই আমার এমবিএ কমপ্লিট হয় 2016-তে। তারপর পরই আমি হচ্ছে গ্রামীণ ফোনে জয়েন করি। গ্রামীণ ফোনে আমি ওখানে অ্যারাউন্ড 1.5 বছর চাকরি করি। তারপরে ওইটা সুইচ করে আমি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালে জয়েন করি, সেখানে আমি আরো 3 ইয়ার্স মতো জব করেছি। তো এবার যেটা হয়েছে যে আমি ওইখানে যখন আমি কন্টিনিউ করছি, তা ওটা কিন্তু আমি খুবই মানে আমি ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি, কারণ আমাকে কিন্তু ছোটবেলা থেকে এইভাবেই ট্রেন আপ করা হয়েছে যে আমি একটা সার্টেন টাইম পর্যন্ত স্টাডি করব। তারপরে আচ্ছা, আমরা কি একটু পজ নিতে পারি? আজান হচ্ছে, এক 1-2 মিনিটের জন্য। আপুরা, আমি কি একটু পজ নিতে পারি? আজান হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। ধৈর্য ধরে থাকার। আচ্ছা, আমি আবার আমার স্টোরিতে ব্যাক করছি। তো নর্মালি যখন চাকরিতে ছিলাম, আমি খুব ভালো একটা পজিশনে ছিলাম, এবং একটা মেয়ে হিসেবে বলবো যে অ্যারাউন্ড আমি 50,000-এর কাছাকাছি একটা স্যালারি ড্র করতাম। তো একটা মেয়ের জন্য, তখন আমি সিঙ্গেল ছিলাম, তো একটা সিঙ্গেল মেয়ের জন্য কিন্তু 50,000 টাকা একটা এক মাসের জন্য মোর দ্যান আনাফ। সাথে আমি হচ্ছে আমার অফিসিয়াল কিছু ফ্যাসিলিটিস পাচ্ছি। দেন আমি ভালোভাবে আমার একটা ক্যারিয়ার বিল্ড আপ হচ্ছে, সো এটা কিন্তু মোরালেস আমার জন্য খুবই ভালো একটা অপরচুনিটি ছিল। তো আমি ওটা নিয়ে ন্যাচারালি অনেক খুশি, কারণ ওই সময় মানে এই যে এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা বা নিজের আলাদা ভাবে যে কোনো কিছু করা পসিবল, এই জিনিসটা আমার মধ্যে কখনো গ্রোই করে নাই, কারণ আমি এই জিনিসটা সম্পর্কে কখনো এত বেশি ইউজ টু ছিলাম না। কারণ মোরালেস আমাদের আশেপাশে কিন্তু এটাই দেখানো হয় যে একটা ভালো জায়গা থেকে পড়ালেখা করার পরে ন্যাচারালি আমরা সবার আগে চুজ করি হচ্ছে চাকরিকে অথবা বিসিএস দেওয়াকে, এই জিনিসটাকে আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি রাখা হয়। তো বাকি আর কোনো কিছুতে আমরা আসলে খোঁজ খবরও রাখি না যে অন্য কোনো কিছুতে আসলে জয়েন করা পসিবল কিনা বা ওখানে ক্যারিয়ার বিল্ড আপ করাটা পসিবল কিনা। আমরা আমাদের কমফোর্ট জোন থেকে কখনো বেরিয়ে হইতে চাই না। তো আমিও ওইটাই করেছি যে অন্য 10 জন মানুষ যেভাবে চিন্তা ভাবনা করছে, আমিও তো 10 জনের বাইরের কিছু না। তো আমিও পড়ালেখা কমপ্লিট করেছি, ভালো চাকরি করছি, খুব ভালো নর্মাল ভাবে দিন যাচ্ছিল। তো এর মধ্যে তো সবারই
জানা আছে যে আমাদের 20 সালে বা কোভিড টাইম যেটা শুরু হয় মহামারী আকারে, তো তখন কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম অফিস হোম অফিস হয়ে যায়, আমরা বাসায় বসে সবাই অফিস করছিলাম। বাসায় বসে যখন আমি অফিস করছিলাম তখন কিন্তু আমাদের অফিসের টাইমটা অনেক লিমিটেড হয়ে যায়, তখন তো অফিসে গিয়ে আর কাজ করার প্রয়োজন পড়ে না, তখন আমরা বাসায় বসেই কাজ করছি। ল্যাপটপে যতটুকু রিপোর্টিং করা পসিবল হচ্ছে বা মিটিং করা পসিবল হচ্ছে, এটুকের বাইরে আর তেমন কোনো কিছু নেই, তখন আমরা বাসার মধ্যে সবাই আটকা। তো এই সময়ে যেটা হয়েছে, আমার ওই মুহূর্তে আমার একটা টার্নিং পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে ওই সময় আমি ফেসবুকে দেখছিলাম যে মানুষজন সবাই বাসায় আটকা যেহেতু হয়ে যাচ্ছে, সবাই কিছু না কিছু ট্রাই করছে, কেউ খুব রান্না নিয়ে কাজ করছে, কেউ অন্যান্য বিভিন্ন জিনিসের শখের বসে যে একটা এতটা টাইম আটকায় আছে কিছু না কিছু করবে। তো হঠাৎ করে ওই সময়ে আপনারা যারা কতটুকু জানেন আমি জানি না, যারা মোটামুটি ফেসবুক ইউজ করেন তারা এই গ্রুপটা সম্পর্কে জানার কথা। ওমেন এন্ড ই কমার্স ট্রাস্ট উই, মানে এটাকে শর্টে আমরা উই বলি। উই গ্রুপ নিয়ে মোটামুটি আপনারা যারা বিজনেসের সাথে মানে আইডিয়া রাখেন তারা উই গ্রুপের নাম অবভিয়াসলি শুনে থাকবেন। তো ওই উই গ্রুপে আমি জয়েন করি, তো তখন দেখলাম যে ওখানে অনেকেই ম্যাক্সিমামই মেয়েরা, ছেলেরাও কিন্তু ওখানে আছে, ছেলে এন্টারপ্রেনাররাও আছে, কিন্তু ওটা মোস্টলি মেয়েদের জন্যই আহ ওটা ফাউন্ড করা। তো ওটা হচ্ছে যখন কাজ করছিল সবাই, দেখলাম যে কেউ কাপড় নিয়ে কাজ করছে, কেউ খাবার নিয়ে কাজ করছে, অনেকে এই করোনার মধ্যে খাবার টাবার বানায় বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। ধরেন যে করোনার সময় অন্যান্য একটা ফ্যামিলিতে কেউ অ্যাফেক্টেড হয়েছে বা তাদের বাসায় খাবার দাবার পাঠাতে পারছে না বা রান্না করতে পারছে না, তারা ওই গ্রুপ থেকে কারোর কাছ থেকে দেখে অর্ডার করলো। তো সে আবার সেই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছে যে আমি আজকে এত টাকার অর্ডার দিলাম, আমি আজকে এত টাকা ডেলিভারি দিলাম, তো আমি আজকে এই মাসে 1 লাখ টাকা সেল করছি, 2 লাখ টাকা সেল করছি। তো এই পোস্ট গুলা যখন কন্টিনিউসলি সামনে আসছিল, তো তখন আমার কাছে মানে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে কি এরকম একটা কিছু ট্রাই করে দেখবো কিনা। কিন্তু আমার মাথায় আছে যে আমি তো মানে এই ফিল্ডের না, আমার তো মাথার মধ্যে এইসব আইডিয়া বা কিভাবে অনলাইন বিজনেস করতে হয়, এটার মানে সুবিধা কি অসুবিধা কি, আমি এগুলো কোনো কিছুই জানি না। তো কিভাবে কি করব, তো তখন হচ্ছে ওই গ্রুপে বসে বসে সবার পোস্ট দেখতাম যে কিভাবে কি করছে, বা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলাম যে এটা আসলে কি। তখন দেখলাম যে অনলাইনে এভাবে যদি আমি কোন একটা পেজ ওপেন করে কোন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, এটা যদি আমি পরিচিতিটা তৈরি করতে পারি, তাহলে এটাকে আসলে একটা এন্টারপ্রেনারশিপ বা অনলাইনের বিজনেস বলে। এবং তখন আমি নিজেকে উদ্যোক্তা বলতে পারবো এবং আমার মাধ্যমে আমি প্রোডাক্ট গুলা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিব, ওটা তখন কমপ্লিটলি আমার নিজের একটা কোম্পানি হবে, আমার নিজের একটা জায়গা হবে। তো এই চিন্তাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, এতদিন তো অন্যের হয়ে কাজ করেছে, যখন আমি জব করতাম বা আমি স্টিল যখন জব করছি ওই টাইমে, তখন কিন্তু দেখেন আমি সকালবেলা যে যাই বা সন্ধ্যা পর্যন্ত জব করছি, তখন কিন্তু অন্যের কোম্পানিতে জব করছি, সেখানে তারা আমাকে যেভাবে ট্রিট করছে বা যেভাবে আমাকে বোঝাচ্ছে আমি সেটাই করছি। তো কেন না নিজে একদিনের জন্য একটু বস হইলাম, তো একদিনে আমার যদি না বিজনেস চললো তো না চললো কোনো সমস্যা নেই, কিন্তু আমি একদিনের জন্য একটু বস হয়ে দেখি এটা কেমন ফিল হয় যে আমি একটা কোম্পানি দিলাম বা আমি একটা অনলাইন পেজ দিলাম, এটার মালিক অনলি অন আমি একা। তো এটার ফিলটা আসলে খুবই ডিফারেন্ট। এটা যারা আসলে এটা নিয়ে কাজ করছেন অলরেডি বা যারা কাজ করবেন সামনে, তারা আসলে এটার ফিলটা বুঝতে পারবেন যে এটা আসলে একটা অন্য ধরনের অ্যাচিভমেন্ট, অন্য ধরনের একটা তৃপ্তি লাগে যখন আপনি নিজেকে বলবেন যে এটা হচ্ছে আমার ব্র্যান্ড। তো সেই চিন্তা থেকে আসলে কাব্যকন্যার সৃষ্টি। যে দেখেন আমি ডানে একটা কাব্যকন্যার লোগো দিয়েছি, এই লোগোটা দেওয়ার একটা স্পেসিফিক রিজন আছে, এই রিজনটা আমার ট্রেনিং এর একদম শেষের দিকে গিয়ে আমি বলবো যে এই কাব্যকন্যার লোগোটা এখানে কেন বসানো হয়েছে। তো তখন আমি চিন্তা করলাম যে একটা নতুন ফেসবুক পেজ ওপেন করি, যেটার নাম আমি বসে বসে খুঁজে খুঁজে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমি দেখলাম যে তখন কাব্যকন্যা নামের কোনো পেজ নাই। সো পেজটা ওপেন করলাম। এখন আসেন হচ্ছে টাকা পয়সা বা মূলধন, যেটা আমাদের সব থেকে বড় প্রবলেম, যে আমি বিজনেস যে স্টার্ট করব আমার টাকা পয়সা আমি কোথায় পাবো বা আমাকে ক্যাপিটাল কে দিবে। ন্যাচারালি বাসায় বললে তো কখনোই দিবে না, কারণ প্রত্যেকটা বাবা মার মাথার মধ্যে এটাই থাকে যে না এগুলা করার দরকার নেই, অনেক লস যাবে, কোনো ঝামেলা হবে, এগুলা পরে টাকা উঠে আসবে না, এগুলার মধ্যে তোমার যাওয়ার দরকার নেই। সো ফ্যামিলি থেকে ন্যাচারালি কখনোই এগুলা দেয় না, বা আপনি কারোর সাথে শেয়ার করতে যাবেন বা বলতে যাবেন ন্যাচারালি সবাই ডিমোটিভেট করে এবং বলবে যে হচ্ছে না এইসব ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। তো পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, বাট আমি ট্রাই করেছি যে আমার যে স্যালারি ছিল ওই স্যালারি থেকে আমি 8,000 টাকা আলাদা করেছি, এবং আমার কাছে মনে হয়েছে এই 8,000 টাকা নিয়ে আমি একটা রিস্ক নিব। যদি ভালো হয় তো হলো, আর যদি ভালো না হয়, যদি আমি দেখি যে এটা চলছে না,
যেহেতু এটা কাপড় রিলেটেড, আমি বিজনেস টেস্টেড করেছিলাম শাড়ি, আমার প্রোডাক্ট ছিল শাড়ি, তো আমি যেহেতু শাড়ি পছন্দ করি, তো আমি না, যদি আমার বিজনেসটা না চলে তাহলে আমি শাড়িটাকে আমার নিজের মতো করে ক্যারি করব, বা আমি ধরেন কাউকে গিফট করে দিলাম, বা আমি এই যে বিভিন্ন বিয়েতে বা বার্থডেতে তো দেওয়াই হয় টুকটাক গিফট, সেখানে আমি গিফট করে দিব। এই চিন্তা থেকেই আসলে আমি তখন শাড়িটাকে পিক করেছি। এবং ম্যাক্সিমাম মানুষই আমাকে তখন ডিমোটিভেট করেছে, এবং তাদের প্রত্যেকের একটাই কথা ছিল, তুমি চাকরি তো করছো, তাহলে তোমার বিজনেস করার দরকারটা কি, বা চাকরিতে ভালো করছো, তো বিজনেসের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো সবার এগেনস্টে গিয়ে আমি হচ্ছে আসলে আমার এই কাব্যকন্যাটাকে ওপেন করা, এবং এই যে কাব্যকন্যাটাকে আমি তৈরি করলাম একটা ফেসবুকের পেজ, আর কিন্তু কোনো কিছুই না। এখন আমার প্রোডাক্ট কোথা থেকে আসবে? আমি যে এত সারি সারি করতেছি, এই শাড়িটাকে আমি কোথা থেকে পাবো? তখন আমি হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে সার্চ দিলাম যে কারা আসলে পাইকারিতে সেল করে। এখন আমার তো ওই মুহূর্তে এত ক্যাপিটাল নাই যে আমি আসলে আমার 8,000 টাকা দিয়ে আমি মানে নিজস্ব কোনো ব্র্যান্ড বানাবো বা নিজস্ব ডিজাইন বানাবো। এই নিজস্ব কিছু করতে গেলে আপনাকে মোটামুটি 2-3 লাখ টাকা নিয়ে নামতে হবে, আপনি যদি নিজস্ব কোনো ব্র্যান্ড বা নিজের ডিজাইন করার কোনো কিছু করতে চান। তো যেহেতু আমি এত রিস্ক নিব না, আমি কোন একটা ভেন্ডর থেকে বা সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা কিনে নিয়ে এসে জাস্ট সেল করব। তো তখন আমি ইউটিউব আর ফেসবুকে সাপ্লায়ার শাড়ি পাইকারি বা শাড়ি পাইকারি সেলার এগুলা দিয়ে সার্চ করলাম, তো দেখলাম যে অনেক ধরনের ভিডিও আসছিল ঢাকার আশেপাশের বিভিন্ন বড় বড় জায়গার। তো সেইগুলাকে আমি নাম্বার গুলা কালেক্ট করলাম, করে তাদের সাথে ফোনে কথা বললাম, এবং ওইখানে গিয়ে আমি কাপড় দেখলাম যেটা যেটা ভালো মনে হয়েছে, সব মিলায় আমি 5টা থেকে 6টা করেছি, অ্যারাউন্ড 6টার মতো হবে। আমি কিনতে পেরেছি যে আমি এই 6টা শাড়ি আগে সেল করব। 6টা শাড়ি সেল করার পরে আগে আমি সবার ওপিনিয়নটা দেখব, সবাই কি রেসপন্স করে, এরপরে আমি বাদ বাকি ডিসিশন নিব যে আমি এটাকে আসলে কন্টিনিউ করব কি করব না। বাট এই 8,000 টাকা যে আমি ইনভেস্ট করেছি, এই 8,000 টাকার বাইরে আমি আর একটা সিঙ্গেল পয়সাও খরচ করব না, সেটা আমার বিজনেস চলুক আর বিজনেস না চলুক। আমার কথা হচ্ছে যে আমি তো এটা আমার, যেহেতু আমার একটা সেভিংস থেকে খরচ করছি, সো আমি এটার আমার বিজনেসের পিছনে আমি আর কোনো টাকা খরচ করব না। আমি এই 8,000 টাকাটাকেই, যদি বিজনেস চলে তাহলে এটাকেই আমি আবার রোল করে করে বাড়াবো, কিন্তু আমি আর নতুন করে আর কোনো ইনভেস্ট করব না। তো ভালো কথা, আমি 6টা শাড়ি নিয়ে আসলাম, 6টা কি 7টা এরকম হবে, সব মিলে আমার 8,000 টাকা বাজেট ছিল। তো ওইটা আনার পরে আমি হচ্ছে এখন এটাকে আমি অনলাইনে যে দিব, কিভাবে দিব, তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, সবাই যেরকম ধরেন বিছানার উপরে বা ফ্লোরের উপরে বা সোফার উপরে শাড়িটাকে রেখে ছবি তুলে, এইভাবে তো আসলে বোঝা যায় না যে কোনটা শাড়ির আঁচল কোনটা শাড়ির কুচি। তো একটা কাজ করি, আমি হচ্ছে উম নিজে নিজে একটু পরে দেখি, বা কাউকে পরাই দেখি এটা কেমন লাগে। তো এটা যখন আমি একটু ক্যারি করলাম বা একটু ধরে শো করলাম, শোকেজিং করলাম, তো তখন দেখলাম যে ওই ছবিগুলো সুন্দর আসছে, এবং ওইটা আমি হচ্ছে আমাদের যে উই গ্রুপ ছিল সেখানে পোস্ট করলাম প্রথমে, আমার পেজে পোস্ট করলাম, এবং আমার পার্সোনাল আইডিতে পোস্ট করলাম। তখন দেখলাম যে ওইখানে দেওয়ার সাথে সাথে আমি আমার পেজটাকে মেনশন করে দিলাম যে এই শাড়িগুলা যারা নিতে চান তারা অবশ্যই কাব্যকন্যা পেজে ভিজিট করবেন, এইভাবে দিয়ে দিলাম। তো কিছুক্ষণের মধ্যে, আমি হয়তো এতটাও এক্সপেক্ট করি নাই, কিন্তু আমি ওই দিনেই দেখলাম যে মোটামুটি অনেক রেসপন্স আসছিল। শুরুতে এই যে আমি প্রমোশনের যে পার্টটা, এটাতে ম্যাক্সিমাম মানুষই আসলে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করে, যে শুরুতে এত বেশি আসলে সম্ভব হয় না পরিচিতিটা তৈরি করার। কিন্তু ওই টাইমে সামহাও কোভিড ছিল, কিংবা ওই সময় মানুষজন বাসায় আটকা ছিল, মানুষের হাতে অফুরন্ত সময় ছিল, তারা সবাই মানে ফেসবুকিং বা ফোনে অনেক সময় দিয়েছে, এ কারণেই হয়তো অনেক বেশি আমি রেসপন্সটা পেয়েছি। মোটামুটি এক এক সপ্তাহের মধ্যে আমি যে 6টা বা 7টা শাড়ি নিয়ে আসছিলাম সবগুলো সোল্ড আউট হয়ে যায়, এবং আমি যে নিজের কাছে যে প্রমিসটা করেছিলাম যে আমি আর কোনো কিছু ইনভেস্ট করব না, সেটা যেটাতে হয়েছে, আমি ওই 8,000 টাকার প্রোডাক্ট যখন আমি কমপ্লিটলি ডেলিভারি দিলাম, তখন আমি দেখলাম যে ওটার প্রফিট সহ আমার কাছে অ্যারাউন্ড 11 বা 12 হাজার টাকা ব্যাক আসছে, যখন আমি সেটাকে প্রফিট সহ সেল করেছি। সাপোজ আমি ধরলাম 12,000 টাকা। এখন এই 12,000 টাকা যখন আমার কাছে চলে আসলো শাড়িটারি সেল করার পরে, এই 12,000 টাকার থেকে এক পয়সাও কিন্তু আমি আমার কোনো পার্সোনাল খরচ করি নাই। এই 12,000 টাকার টাকায় পুরাটাই আমি আবার শাড়ির মধ্যে ঢুকিয়েছি। ধরেন আগে আমি শাড়ি কিনতাম 7টা, এখন আমি কিনতেছি আরো ধরেন 8টা 10টা। যখন আপনি পাইকারকে রেগুলারলি বেসিসে শাড়ি প্রোডাক্ট নিবেন, এটা নট অনলি শাড়ি, যে কোনো প্রোডাক্টই হইতে পারে, যখন আপনি একটা পাইকার বা ভেন্ডর বা সাপ্লায়ারের কাছ থেকে নিবেন, তখন যদি ওইটা রেগুলার বেসিসে নেন, অনেক সময় দেখা যায় কি ভেন্ডররাও আপনাদেরকে
বাকিতে প্রোডাক্ট দেওয়া শুরু করে, তারাও চায় যে ঠিক আছে আপু আপনিও কাজ করেন, আপনিও আমাদের কাছ থেকে বেশি বেশি প্রোডাক্ট নেন, সমস্যা নেই, একবারে মাস শেষে বিল দেন। মানে এটা কিন্তু ডিপেন্ড করছে সম্পর্কের উপরে, এবং আপনি যদি বেশি প্রোডাক্ট নেন বা তারা যদি দেখে যে আপনি ভালো করছেন, তখন এটা ইন্টারনালি একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তারা তখন আমাকে এরকম অফার দেয় যে আপু আপনি তো ভালোই অল্প সময়ে ভালো সেল করছেন, ঠিক আছে আপনি আরো 5টা প্রোডাক্ট এমনিই নেন, সমস্যা নেই, আপনি একবারে সেল করে আমাদেরকে মাস শেষে বিল দিন। তো এটা আমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি ছিল। তো এটা আমি যখন কন্টিনিউ করা শুরু করলাম, তো তখন দেখলাম যে আমার খুব ভালো সেল হচ্ছে। এবং আমি উই গ্রুপের আমার একটা রেকর্ড ছিল যে আমি 20 দিনের মধ্যে 1 লাখ টাকার বেশি শাড়ি সেল করেছি ওই মেম্বারদের কাছে। কারণ তখন হতো কি আমাদের কিন্তু বুস্ট করা লাগতো না, কিছুই করতে হতো না, আমার আর কোনো খরচই করতে হতো না। আমি উই গ্রুপে একটা পোস্ট দিতাম, পোস্ট দেওয়ার সাথে সাথে দেখা যেত আমার মেসেজ, অনেক মেসেজ চলে আসতো, কারণ ফেসবুকের রিচ তখন অনেক ভালো ছিল, মানুষজনের সময় ছিল। তো প্রত্যেক বছর কিন্তু সেম ট্রেন্ড থাকে না। আমি এই স্টোরিটা বলছি অ্যারাউন্ড 20 সাল 21 সালের কথা, ওইটার ট্রেন্ড আর এখনকার ট্রেন্ড কিন্তু সেম না। তো ওই সময় আমি হচ্ছে খুব ফাস্ট একটা পরিচিতি পেয়ে গেলাম। এবং তখন দেখলাম যে মানুষের আসলে কি কি পছন্দ, কি কি অপছন্দ, কে কি জিনিসপত্র পড়তে পছন্দ করে। তো সেই টার্গেট গুলাকেই আমি কাজে লাগাইলাম। এবং সেখান থেকে যখন আমি একটা হিউজ অর্ডার পাওয়া শুরু করলাম, এরপরে আমি দেশের বাইরে থেকেও অর্ডার পেলাম ওই একই টাইমের মধ্যে। মানে হার্ডলি আমি বিজনেস শুরু করার 2-3 মাসের মধ্যে আমি একসাথে এত কিছু পেলাম যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি চাওয়ার থেকে অনেক বেশি পেয়ে গেছে। আমি আসলে প্ল্যান করেছিলাম যে আমি একটা শখের বিষয়ে বিজনেস স্টার্ট করব, কিন্তু আমি একসাথে এত কিছু পেলাম যে আমি খুব সারপ্রাইজড ছিলাম যে আচ্ছা বিজনেস করা তো আসলে ভালোই মজার। তো তখন এর মধ্যে আমি যখন উই গ্রুপ থেকে একটা ভালো অ্যাচিভমেন্ট পেলাম, এরপরে আমার নেক্সট অ্যাচিভমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে নিউজ কাভারেজ বা মিডিয়া কাভারেজ। বিভিন্ন নিউজ পেপার থেকে ওই সময় উদ্যোক্তাদের এই যে জার্নি নিয়ে অনেক ফিচার হচ্ছিল, তারা আমাকে সময় টিভি থেকে বলেন, জাগো নিউজ টিভি থেকে বলেন, অনেকগুলা বড় বড় নিউজ কাভারেজ, ডেইলি স্টার থেকে বলেন, আমার সাথে নক করে এবং তারা বলে আপু আমি আপনার স্টোরি জানতে চাই। তখন আমি তাদেরকে বলছিলাম যে আমি চাকরি করে পাশাপাশি এগুলো করছি, বাট আমার আসলে এটা নিয়ে অনেক প্রবলেমও হচ্ছে। কারণ আপনি চাকরি করছেন কিন্তু আরেকজনের অধীনে, সেখান থেকে কিন্তু আপনি স্যালারি পাচ্ছেন, তো সেই জায়গাটাকেও কিন্তু আপনাকে সিকিউর থাকতে হচ্ছে যে সেই জায়গাগুলো যেন আপনার নষ্ট না হয়। আবার একই সাথে আপনি বিজনেসও করছেন, বিজনেস আপনি একা একটা মানুষ, আমার নাই কোনো অ্যাসিস্ট্যান্ট, নাই কোনো লোকজন যে আমাকে একটু হেল্প করে দিবে, আমার নিজেরই প্রোডাক্ট আনতে যেতে হয়। আমি বাসায় আসি চাকরি করে, তারপরে যখন করোনার একটু শেষ হয়ে আসতেছিল, তার আগ পর্যন্ত তো আমি বাসায় বসে সব করতে পারছি। যখন করোনা কমে গেছে অ্যারাউন্ড 21-এর শেষে বা 22-এর দিকে, তখন হচ্ছে আমার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জিং টাইম ওয়েট করছিল। যে আমি সকালবেলা অফিসে যেতাম, সন্ধ্যা 6টার দিকে মানে দৌড়াতে দৌড়াতে বাসায় আসতাম, কারণ হচ্ছে আমার কুরিয়ার বন্ধ হয়ে যাবে। আমি যদি 7টার মধ্যে, তখন সুন্দরবন কুরিয়ার ইউজ করতাম, এর পরবর্তীতে আসলে বাসা থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। তখন এমন হইতো যে আমি 13টা 14টা 15টা পার্সেল আমি বাসায় এসে আবার কুরিয়ারে যাচ্ছি, কুরিয়ারে গিয়ে দাঁড়ায় থাকি ওখানে, ওখানে গিয়ে প্যাকেট করতেছি, পলি ব্যাগে সব ভরতেছি, তারপরে আবার বাসায় আসছি, বাসায় এসে আবার সারা রাত ধরে বিজনেসের অর্ডার গুলা নিচ্ছি, সাপ্লাইদের সাথে কথা বলছি, কারণ আমার তখন কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, যা করতে হবে সব আমার একা করতে হবে। এখন প্রবলেম যেটা হচ্ছে, পরের দিন যখন আমি অফিসে যাই, অফিসে গিয়ে যখন আমি কথাবার্তা বলি, তখন আমি দেখতেছি যে অফিসে আমি ঠিক মতো মনোযোগ দিতে পারছি না, আমি কোনো কাজই করতে পারছি না। কারণ অফিসে যখন আমি বসে থাকি তখন আমাদের ডেলিভারি কোম্পানিরা ফোন দিচ্ছে, অন্যান্য সবাই ফোন দিচ্ছে, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি আমার অফিসের সাথে ইনজাস্টিস করছি, আমি অফিস থেকে যে স্যালারিটা নিচ্ছি এটা আসলে আমার হালাল হচ্ছে না। তো পরবর্তীতে একটা সময় দেখলাম যে আমার সেল অ্যারাউন্ড 1 লাখ থেকে 2 থেকে 2.5 লাখের পর্যন্ত গেছে। তখন আমি ডিসাইড করলাম যে আমি যদি এটাতে ফুল সময় দেই এবং আমি ওই যে স্যালারিটা পেতাম অ্যারাউন্ড 50,000 টাকা, সেটা যদি আমি আমার বিজনেসের থেকে বের করার ট্রাই করি, তাহলে আমার মনে হয় যে আমার চাকরিটাকে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু এটা অবশ্যই একটা রিস্কি জোন, আমার বিজনেস নাও থাকতে পারে, আমার যে কোনো সময় বিজনেস কিন্তু বন্ধও হয়ে যেতে পারে। তো এটা একটা খুব টাইটাই সিচুয়েশন ছিল, কিন্তু আমার কাছে পরবর্তীতে একটা সময় মনে হলো যে না, নিজের জিনিস আগে, আমি আগে নিজে নিজেকে আমি নিজের বুদ্ধিতে করি, ভালো হোক খারাপ হোক সেটা পরে দেখা যাবে, কিন্তু আমি নিজের, আমার আত্মবিশ্বাস আছে যে আমি এটা করে করতে পারবো, আমি এটা, যদিও প্রবলেম যদি হয় সেই প্রবলেম আমি কাটায় উঠতে পারবো। এরপর থেকে আসলে আমি আমার চাকরিটা ছেড়ে দিই, এবং চাকরি ছাড়ার পরে ফুল সময়টাকে আমি কাব্যকন্যার পেছনে দিয়েছি, এবং আজকে আমি আপনাদের সামনে।
এটাই ছিল খুব শর্টকাটে আমার স্টোরি। আরো স্লাইড যত সামনে যাবে আমি আমার স্টোরি প্লাস আপনাদের সাথে আরেকটু কানেক্টেড হব। আপু, নেক্সট স্লাইড। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে উদ্যোক্তাটা কেন আমরা হব, অনেক প্রফেশন আছে, অনেক ধরনের চিন্তা ভাবনা আছে, তার মধ্যে কিন্তু আমি আমার স্টোরিতেই অনেক কিছু এটার উত্তরটা বলে দিয়েছি যে আমরা উদ্যোক্তা বা এন্টারপ্রেনারশিপটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে কেন বেছে নিব। প্রথমেই যেটা আমি নিজের ক্ষেত্রে বলেছিলাম যে আত্মনির্ভরশীল হওয়া এটা একটা ছেলের জন্য যেরকম প্রয়োজন, এখনকার সময় একটা মেয়ের জন্য কিন্তু অনেক বেশি প্রয়োজন। কারণ আমরা সিঙ্গেল লাইফে থাকি আর ম্যারিড লাইফে থাকি আর ফ্যামিলি লাইফেই থাকি, প্রত্যেকে যখন আপনি দেখবেন যে আপনি আর্ন করছেন, আপনি ট্রাস্ট করেন আমার কথা, প্রত্যেকের আপনার আশেপাশের মানুষের বিহেভ চেঞ্জ হয়ে যাবে, খাতির যত্ন চেঞ্জ হয়ে যাবে যখন আপনি নিজে আর্ন করবেন। এবং আমার কাছে মনে হয় এটা একটা নিজের একটা শক্তি যে আমার কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না, বা কে আমাকে কি কথা শোনালো বা কে আমাকে কি বললো এগুলো আমাকে হার্ট করতেছে না, কারণ আমি আমার নিজের মতো আর্ন করতে পারি। আমার নিজের কাজ নিয়ে আমি অনেক ফোকাস, আমার যখন যেটা লাগছে আমি কিনে নিতে পারছি, আমার কারোর কোনো প্রবলেম হলে আমি সেখানে সমাধান দিতে পারছি, আমার কথাকে মানুষজন শুনছে এবং আমাকে একজন ট্রাস্টেবল পার্সন ধরে নিচ্ছে, কারণ আমি একজন এন্টারপ্রেনারশিপ বা আমি নিজে আর্ন করি। সো নিজে আর্ন করলে তখন এই কনফিডেন্সটা গ্রো করে, এবং সেলফ ইন্ডিপেন্ডেন্স আমার মনে হয় যে একটা মানুষের মৃত্যুর আগ পর্যন্ত অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার যতই টাকা থাকুক না কেন, অনেক সময় দেখা যায় যে আমরা মেয়েরা অনেক সময় বলি যে আমার হাজবেন্ডের এটা আছে, আমার বাবার ওটা আছে, তো আমার আসলে প্রয়োজন নাই কোনো কিছু করার। তো জিনিসটা হচ্ছে কি, এটা অনেকেরই অনেকের অনেক কিছু থাকবে কিন্তু সেটা কিন্তু তাদের হাতে আছে, আপনার নাই। সো এটা নিজের মধ্যে একটা প্রাপ্তি যে আমি যদি 10 টাকাও ইনকাম করি সারা মাসে, সেই 10 টাকাটা আমি আমার নিজের কষ্ট থেকে ইনকাম করেছি, এবং ওই 10 টাকা দিয়ে যদি আপনি পরবর্তীতে কোনো কিছু কিনেন বা আপনার ফ্যামিলিতে একবেলা বাজার করে দেন, তখন দেখবেন যে ওই 10 টাকা বা 100 টাকা বা ওই 1,000 টাকার অনেক তৃপ্তি আপনার লাগবে যে আজকের বাজারটা বা আজকের এই ট্রিটটা আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে একবেলা ডিনার করলেন, সেটা আপনার বিজনেসের টাকা দিয়ে করছেন বা আপনি সবাইকে খাওয়াচ্ছেন। এটা হচ্ছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। এবং তখন থেকে দেখবেন যে আপনার উপরে যেই ট্যাগ গুলো থাকে যে এই যে না এগুলো বিজনেস করা ভালো না বা এন্টারপ্রেনারশিপ এই জিনিসগুলো ভালো না, এগুলো কি করে না করে, সারাটা দিন ফোনে বসে বসে কি কি কাজকর্ম করে, এই যে একটা ভ্রান্ত ধারণা বা একটা মিসগাইড করা, এই জিনিসগুলো ফ্যামিলি থেকে আস্তে আস্তে কমে যাবে। এবং এটার থেকে আপনার নতুন নতুন একটা আইডিয়া ক্রিয়েট হবে যে আমি আজকে ধরেন এখন একটা আমি ক্লোদিং নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে আমি ক্লোদিং এ ভালো করছি, তাহলে আমি নতুন আরেকটা প্রোডাক্ট লঞ্চ করি বা আরেকটা নতুন বিজনেস আইডিয়া লঞ্চ করি, অন্য কোনো কিছু অ্যাড করি। তো একটা হইলে দেখবেন তখন অটোমেটিক অনেকগুলা রাস্তা ওপেন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে এন্টারপ্রেনারশিপটা রিসেন্ট টাইমে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। আপু, নেক্সট স্লাইড। আচ্ছা, এইটা হচ্ছে মেইন পার্ট, এখান থেকে আসলে আমাদের সবার স্বপ্নের শুরু। এখানে যে 142 জন জয়েন করেছেন এখন, এই প্রত্যেকেরই আমি জানি যে সবার প্রথমে এটাই মাথায় কাজ করে যে কিভাবে শুরু করব। এই যে কিভাবে শুরু করবে এই কোয়েশ্চেনটা আসলে আমাকে জিজ্ঞেস না করে আপনারা মনে হয় আপনাদের নিজের মনকে আগে জিজ্ঞেস করেন, নিজের ব্রেনকে আগে জিজ্ঞেস করেন। কারণ এই যে আমি এতক্ষণ শাড়ি নিয়ে কথা বললাম, আপনাদের কাছে এখন অনেকেরই মনে হতে পারে যে ঠিক আছে আমি কালকেই একটা পেজ ওপেন করব, আপু তো বলে দিয়েছে শাড়ির পোস্ট দিলেই শাড়ি সেল হয়ে যাবে, কালকে আমি শাড়ির ছবি তুলে স্টার্ট করব, দেখবেন যে কিছুই হয় নাই। কারণ কি, আপনি সব থেকে ভালো জানেন যে আপনার আসলে স্কিলটা কোন দিকে। এখানে অনেকেই আছেন ধরেন ফুড আইটেম নিয়ে খুব ভালো কাজ করতে পারেন, অনেকের আছে যে একটু রান্না করতে ইচ্ছা করে না, আবার অনেকের আছে দেখবেন সারাদিন রান্না করছে কিন্তু কোনো ক্লান্তি নাই। অনেকের আছে বিভিন্ন জুয়েলারির উপরে অনেক ফ্যাসিনেশন, ছেলেদের আছে ধরেন যে ব্যাগ জুতার উপরে অনেক ফ্যাসিনেশন, তারা এই সম্পর্কে অনেক কিছু জানে। আবার ছেলে ভাইয়াদের যারা এখানে আছেন, আমি জানি যে ভাইয়ারা গ্যাজেটস আইটেম অনেক পছন্দ করেন, তারা ফোন বা ল্যাপটপ নিয়ে এত ডিটেলস জানেন যেগুলো হয়তো আমরা মেয়েরা এত কিছু আহ, জানতে পারি না। তো যেই জিনিসটা যার যেখানে স্কিল ভালো, আমার মতে সেই জিনিসটাকে আসলে গ্র্যাব করা উচিত। যেমন আমি যখন শাড়ি নিয়ে শুরু করেছি, তখন আমার কাছে মনে হচ্ছে শাড়ি নিয়ে যদি আমার ক্লায়েন্ট আমাকে 10টা কোয়েশ্চেনও জিজ্ঞেস করে আমি বলতে পারবো, কিন্তু ধরেন আমি আহ কোনো ল্যাপটপ বা কোনো একটা ফোন নিয়ে সেল করা শুরু করলাম, তো এটার বিভিন্ন জিনিসপত্রের ভিতরে কি আছে না আছে, এটার ফিচার্স কি, আমি এত হয়তো গুছাই বলতে পারবো না, কারণ আমি ওটা সম্পর্কে এত বেশি স্কিলড না। তো এই কিভাবে শুরু করব এই কোয়েশ্চেনটা সবার আগে আপনি নিজের সাথে আগে বসবেন যে আমি আসলে কি কি পারি আর কি কি পারি না। প্রত্যেকেরই তো কিছু না কিছু ফ্যাসিনেশন থাকে প্রোডাক্ট সম্পর্কে।
তো ওই প্রোডাক্টটাকে নিয়ে আপনি আগে নিজে অ্যানালাইসিস করবেন যে ধরেন আমি সাপোজ আমি একটা ব্যাগ নিয়ে শুরু করতে চাই, তো ব্যাগ রিলেটেড যত ভিডিও আছে, পোস্ট আছে, অন্যদেরও অন্যরা কিভাবে কাজ করছে সেই ব্যাগ নিয়ে, তারা কিভাবে প্রেজেন্ট করছে, তারা কিভাবে প্রমোশন করছে, সেই জিনিসগুলো আমরা একটু দেখলাম। ব্যাগের কে কে ভেন্ডর আছে, সেখানে আমরা একটু কন্ট্যাক্ট করলাম যে তাদের আসলে কত টাকার থেকে ব্যাগ তারা সেল করা শুরু করে, বা আমার আসলে বাজেট কতটুকু, এই জিনিসগুলো চিন্তা করে আমরা একদম ছোট, আমরা যারা এখানে স্টুডেন্টরা আছে একদম ছোট পরিসরে শুরু করব, যেন এই টাকাটা আমাদের যদি বাই এনি চান্স, আমরা বলছি না যে নষ্ট হবে, বাই এনি চান্স যদি আমাদের মন মতো না হয়, সবার যে সবসময় একই রকম হবে এমন তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আসলে নাই, তারপরেও যদি মন মতো না হয় এটা জানি একদম লস না যায়। তো সেই জন্য আমরা অনেক বেশি ইনভেস্ট করব না, ধরেন 5,000 টাকা দিয়েও বিজনেস স্টার্ট করা যায়, 2,000 টাকা দিয়েও করা যায়, সেটা এখন আপনি আপনার বুদ্ধি দিয়ে আপনার প্রোডাক্ট দিয়ে কিভাবে স্টার্ট করবেন এটা কমপ্লিটলি আপনার নিজের উপরে। কিন্তু সবার আগে যে বললাম যে নিজের সাথে আগে একটু বসতে হবে যে আমি আসলে কোনটা ভালো পারি। নেক্সট স্লাইড। আচ্ছা, এতক্ষণ যে কথাগুলো বলছিলাম যে আমাদের আসলে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করা উচিত সেটাকে আগে, এখন নেক্সট আমরা তো নিজেদের মনের মধ্যে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে আমি উদ্যোক্তা হতে চাই, আমি তাহলে কোন কোন প্রোডাক্টকে টার্গেট করব। এখানে অনেক টাইপের প্রোডাক্ট আছে, যেমন কাপড়, এই কাপড় সেগমেন্টের মধ্যে মনে করেন প্রায় 25-30 রকমের ভ্যারাইটি আছে। যেমন এই যে আমি এখন একটা শল পরে আছি, যেমন শীতের সময় অনেকেই এই শীতের প্রোডাক্ট গুলাকে টার্গেট করে, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্তই তারা সেল করবে, এবং দেখা যায় যে অনেক, এটা একটা সিজনাল প্রোডাক্ট, এটাতে অনেক সময় 2-3 মাসের জন্য আপনি যেটা পাবেন সেটাই কিন্তু লাভ, মানে এটা তো সারা বছর চলবে না। আবার ধরেন কেউ থ্রি পিস করছে, থ্রি পিসের মধ্যেও প্রায় 7-8টা ক্যাটাগরি আছে, কেউ শাড়ি করছে, শাড়ির মধ্যেও অনেকগুলো ক্যাটাগরি আছে, ছেলেদের প্রোডাক্ট আছে, বেবি প্রোডাক্ট আছে। তো এই বেসিক্যালি এটা একটা কাপড়, দেন তো কসমেটিক্স আছে, জুয়েলারি আছে, খাবারের মধ্যে অনেক রকমের খাবারের আছে, কেউ হোমমেড হোমমেড খাবার নিয়ে কাজ করেন, কেউ ফ্রোজেন খাবার নিয়ে কাজ করেন যেগুলো বাইরে পাঠানো যায়, এই টাইপের। হোম ডেকোর আছে, সেবা, সেবার মধ্যে আমি বোঝাতে চেয়েছি যে যখন আমরা ধরেন অনলাইনে অনেক সময় ডিজিটাল সার্ভিস গুলো আমরা এখন পেয়ে থাকি, অনেকে বিভিন্ন ধরনের ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করেন, যেমন এই যে বুস্ট করে দেওয়া, বিভিন্ন পেজ সেট আপ করে দেওয়া, এই সার্ভিস গুলো কিন্তু রিসেন্ট টাইমে অনেক জনপ্রিয়তা পেয়েছে। তারপরে ধরেন এই যে ট্যুরিজম যেইগুলা, সেইগুলা কিন্তু সেবা, সেইগুলো আমরা হচ্ছে দেখছি অনলাইনে বিভিন্ন ভাবে অর্ডার দিয়ে আমরা সেই অনলাইনে আমরা সেইগুলো পাচ্ছি। তো এটা হচ্ছে একটা সিম্পল প্রোডাক্ট ক্যাটাগরি, যেটা আপনারা একটু ইজি হয় আপনাদের বুঝতে যে আমি আসলে কোন প্রোডাক্টটাকে টার্গেট করবো, এটার সাথে আপনাদের কোনটা যায়। এই যে এতগুলো ক্যাটাগরি আপনাদেরকে দিলাম, আপনারা একটু 1 মিনিট চিন্তা করেন যে এই প্রোডাক্টের মধ্যে আসলে আমি কোনটার সাথে ভালো পারি, কোনটা সম্পর্কে আমি আসলে ভালো জানি, দেন সেটাকে আপনারা চুজ করবেন। নেক্সট। আচ্ছা, এখন আমাদের প্রোডাক্ট চুজ করা হয়ে গেল, ধরেন ওখান থেকে আপনি কোন একটা প্রোডাক্ট মনে মনে চুজ করলেন যে ঠিক আছে আপু আমি কাপড়টা ধরে নিলাম, বা কাপড়ের যেহেতু সাপ্লায়ার বেশি বা মানুষের জনপ্রিয়তাও বেশি, কাপড় সারা বছরই চলে, তাহলে আমি কাপড়টাকে বেছে নিলাম। এখন আপনি যে কাপড়টাকে সিলেক্ট করলেন, এখন আপনার নেক্সট প্রসেস হচ্ছে আমাদেরকে, যেহেতু এটা অনলাইনে বিজনেস, প্রথম পার্টে আমাদেরকে একটা ফেসবুকের পেজ ওপেন করতে হবে। ফেসবুকের পেজ আই হোপ সবাই এখানে জানার কথা কিভাবে ওপেন করতে হয়, না বুঝতে পারলেও কারোর মাধ্যমে অথবা ইউটিউবে আপনি দেখে নিতে পারবেন যে কিভাবে ওপেন করতে হয়, খুবই ইজি প্রসেস। তো সেখানে ফেসবুক পেজটাকে আপনি ওপেন করার সাথে সাথে আপনাকে একটা বিজনেসের নাম চাইবে। এখানে হচ্ছে অনেক বড় একটা ট্রিক্স আছে এই নামের ক্ষেত্রে, আমরা আসলে অনেক রকমের কারিশম্যাটিক কাজকর্ম করি, এটা ওটা অনেক ধরনের নাম রাখি, তবে নাম রাখার ক্ষেত্রে সবার প্রথমে চিন্তা করতে হবে এমন কোন নাম যেন মাথায় ঢুকে থাকে। ধরেন আমি কথায় কথায় আপনাদেরকে বললাম, আমি আমার কাব্যকন্যার কথাও বললাম, ছোট্টখাট্ট নাম থাকলে মানুষের মাথার মধ্যে ঢোকায় দেওয়া অনেক বেশি ইজি, এবং কেউ যখন আপনার পেজটাকে রিকমেন্ড করবে যে ওই অমুক পেজের কাপড়টা অনেক ভালো, তখন কিন্তু ছোট নাম থাকলে একটু ইজি হয়। আরেকটা দিকে ট্রাই করবেন, আরেকটা জিনিস, যে যখন আপনি নাম রাখবেন তখন অবশ্যই ফেসবুকে সার্চ করে দেখবেন যে ওই নামগুলাতে আরো কতগুলা পেজ ওপেন আছে। যদি দেখেন যে 2-1টা আছে তাহলে ওকে, কিন্তু যদি দেখেন আপনার ওই একই নামের প্রায় 30-40-50টা পেজ অলরেডি আছে যারা ভালো বিজনেস করছে, তখন কিন্তু আপনার ওই পেজটা কখনোই উপরের দিকে থাকবে না বা কেউ সার্চ করলে পাবে না। তো ওই ক্ষেত্রে আপনার এই নামের একটা জটিলতায় আপনি পড়তে পারেন। তো এই এই জন্য আমি বলবো যে একটু একটু ধীরে সুস্থে একটু ইউনিক নাম, ছোট নাম রাখলে এটা বেটার, তাহলে আপনাকে মানুষ কানেক্ট করতে পারবে, মনে রাখতে পারবে।
এরপরে আমরা ফেসবুক পেজের নাম রাখলাম, তারপরে হচ্ছে আমাদের কিছু প্রপার পেজের সেটিংসে একটু মনোযোগ দিতে হবে, কারণ রিসেন্ট টাইমে প্রচুর পরিমাণে পেজ হ্যাক হচ্ছে, ফেসবুক থেকে ডিসেবল হয়ে যাচ্ছে। এই এই সেম জিনিসটা আমি অলরেডি ফেস করেছি। আমার পেজে অলমোস্ট 3-4 মাসের একটা রেস্ট্রিকশন ছিল, যেটার জন্য আমাকে অনেক লস গুনতে হয়েছে। মানে ফেসবুকের থেকে একটা সার্টেন টাইমসে কপিরাইট ইস্যুতে আমার পেজের একটা সেটআপ কিছু টাইমের জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছিল। তো এই কারণে আমি হয়তো ওই জিনিসগুলো আগে জানতাম না, যখন রেস্ট্রিকশন পেয়েছি তারপর থেকে আমি এগুলা নিয়ে অনেক বেশি সিনসিয়ার হয়েছি। যারা এগুলা নিয়ে কাজ করে তাদের সাথে বসছি, তারা আমাকে পেজের আরো রেস্ট্রিকশন যেন না আসে সেইগুলোর সেটআপ গুলো ঠিক করে দিয়েছে। তো এই জিনিসগুলো যদি আমি আরো আগে জানতাম তাহলে হয়তো এই প্রবলেম গুলা পেতাম না। তো পেজের যেসব সিকিউরিটি ইস্যুস গুলো আছে সেইগুলোতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং অনেক কিন্তু বড় বড় পেজ গুলা দেখবেন মাঝে মাঝে সব গায়েব হয়ে যাচ্ছে, মানে ডিসেবল হয়ে যাচ্ছে। তারপরে অনেক ধরনের আমাদের ফিশি স্ক্যাম টাইপের মেসেজ আসে যে আপনার পেজ ডিসেবল হয়ে যাচ্ছে, বা আপনার পেজে আমরা কিন্তু প্রবলেম পাচ্ছি, এখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করেন। এই লিঙ্ক গুলাতে আমরা কখনোই ক্লিক করব না, কারণ আপনি ক্লিক করার সাথে সাথে আপনার পেজে এই জিনিসগুলোতে অনেক বেশি এফেক্টেড হবে, নষ্ট হবে। তারপরে আমাদের পেজের সেটআপ ডান। এখন আমি তো বললাম যে আপনার প্রোডাক্টটাকে সিলেক্ট করবেন। প্রোডাক্টটাকে সিলেক্ট করার পরে সবার আগে আপনাকে ঠিক করতে হবে এই প্রোডাক্টটাকে আমি আসলে কার কাছে সেল করব। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। ধরেন আমাদের মেয়েরা যারা আছি, আমরা আমরা সবাই মেয়েরা জামদানি শাড়ির উপরে অনেক বেশি উইকনেস আছে। এখন আপনারা এটাও জানেন যে অরিজিনাল ঢাকাইয়া জামদানির কিন্তু প্রাইস অনেক বেশি, একটু এক্সপেন্সিভ কোয়ালিটির হয়। এখন সাপোজ আমি জামদানি শাড়ি নিয়ে কাজ করা শুরু করলাম এবং আমি প্রোডাক্টের প্রাইস শুরু করলাম 5,000 টাকা থেকে। এখন 5,000 টাকা থেকে যদি আমি শুরু করি, আর এখানে যারা আছেন 152 জন স্টুডেন্ট, যদি আমি তো আপনাদেরকে স্টুডেন্টই ধরি, এই 52 জনের কাছে আমি প্রমোট করা শুরু করলাম যে আমার কাছে বেস্ট বেস্ট কোয়ালিটির জামদানি আছেন, আপনাদের কার লাগবে কিনেন। তো এখানে হয়তো আমি ম্যাক্সিমামই ক্লায়েন্ট পাবো না, কারণ স্টুডেন্টদের জন্য কিন্তু 5,000 টাকা দিয়ে জামদানি কেনা জাস্ট একটা বিলাসিতা এবং সো মাচ এক্সপেন্সিভ প্রোডাক্ট হয়ে যায়। তো এইটা এ কারণেই বললাম, আপনার প্রোডাক্টের অরিজিনাল কাস্টমার কারা আপনি আগে সেগুলাকে খুঁজে বের করবেন, এবং আপনার প্রমোশন চালাবেন আপনি সেই মানুষগুলোর কাছে যে মানুষগুলো আপনার প্রোডাক্টের জন্য অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় টাকা খরচ করছি, বুস্ট করছি, অনেক জায়গায় দিচ্ছি, কিন্তু সেল পাচ্ছি না। কারণ হচ্ছে কি, আমরা এমন এমন মানুষের সামনে প্রোডাক্ট দেখাচ্ছি তারা আসলে আমার প্রোডাক্টের ক্লায়েন্টই না। তারা জাস্ট দেখবে, স্কিপ করে চলে যাবে। আমার মাঝখান থেকে আমার প্রমোশনের টাকাও নষ্ট, আমার প্রোডাক্টেরও সেলটাও হচ্ছে না, সবকিছু মিলে আমরা ডিপ্রেশনে চলে যাই। তো সবার আগে আপনি আগে ঠিক করবেন, সেটা বেবিদের প্রোডাক্ট যদি হয় তাহলে আমি কত কত বেবিদের কে টার্গেট করব, তাহলে সেই বেবিদেরকে মায়ের কাছে আমাকে পৌঁছাতে হবে। তাহলে আমি বিভিন্ন যে বেবি বা মায়েদের গ্রুপ গুলো আছে ফেসবুকে, সেগুলোতে আমি ঢুকবো এবং সেইগুলোকে আমি টার্গেট করব। ব্যাপারটা এরকম। তাহলে হচ্ছে আমাদের ইজি হবে কাস্টমারদেরকে গ্র্যাব করা। তারপরে সেই অনুযায়ী আমি আমার মার্কেট কে অ্যানালাইসিস করবো যে কারা কারা এগুলা নিয়ে কাজ করছে এবং তারা কিভাবে প্রমোট করছে। এখন আমি তো এই বিজনেসে নতুন, আমি কিছুই পারি না, আমাকে এটাই ধরে নিতে হবে। তো অন্যরা কিভাবে কাজ করছে, কিভাবে প্রমোশন চালাচ্ছে, সেটা আমরা দেখবো। তারপরে ওটার একটা সুন্দর ফটোগ্রাফি করব। ফটোগ্রাফিটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ অনলাইনে আপনি যতই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেন না কেন, ছবি সুন্দর হলে আসলে ন্যাচারালি দেখতে ভালো লাগে। তো আপনাদের অডিয়েন্সরা অনেক বেশি কানেক্ট হতে পারে ছবি দেখে, কারণ আমাদের যেহেতু যাদের শোরুম নাই বা কিছুই নাই, আমাদের তো প্রোডাক্ট এসে হাতে ধরে টাচ করে দেখতে পাচ্ছে না। তো ছবিটার উপরে যদি সুন্দর থাকে তাহলে অ্যাটলিস্ট আপনার পেজে ঢোকার মতো একটা অ্যাটেনশন তারা পাচ্ছে। এইভাবে আমরা বিভিন্ন প্রমোশন চালাইতে পারি এবং আমাদের সুন্দর একটা ম্যানেজমেন্টের মাধ্যমে বা সুন্দর প্রসেসের মাধ্যমে আমরা আমাদের অনলাইন বিজনেসটাকে কন্টিনিউ করতে পারি। নেক্সট। আচ্ছা, এতক্ষণ তো বললাম কিভাবে কি করবেন, এখন আসেন সমস্যার কথা। প্রথমেই আসতেছে হচ্ছে যে পরিচিতি। মনে করেন আপনি অলমোস্ট এখন উদ্যোক্তাদের ছড়াছড়ি অবস্থা ফেসবুকে, আপনারা সবাই দেখছেন। তো এখন আপনাকেই কেন মানুষ বেছে নিবে একটা প্রোডাক্টের জন্য? যেমন আমি জামদানির কথা বললাম, বা শাড়ি বললাম, বা কম্পিউটার বললাম, ফোন বললাম, এইগুলো তো অন্যরাও সেল করছে। তো এত মানুষকে বাদ দিয়ে আপনার কাছ থেকেই কেন সেল করবে? এই জিনিসটা আগে আপনার ভেতর থেকে আপনার নিজের কাছে আসতে হবে যে আপনি নিজে ক্লায়েন্ট হলে আপনার ওটা কিনতেন কিনা। আপনি নিজে ওই প্রোডাক্টের ক্লায়েন্ট হইতেন তাহলে কিনতেন কিনা। আপনি আগে আপনার ফ্যামিলি মেম্বারদের সামনে ওটা প্রেজেন্ট করেন, আপনার ফ্রেন্ডসদের সামনে প্রেজেন্ট করেন, দেখেন ওদের ওদের ওপিনিয়নটা কি।
বা যদি কেউ খাবার নিয়ে কাজ করেন তাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন যে এটা খেয়ে দেখেন, খেয়ে দেখ কেমন লাগতেছে। তারা যদি একটা ভালো ওপিনিয়ন দেয় তখন আপনি বুঝতে পারবেন যে না আমার এটা নিয়ে কাজ করা উচিত। তো নিজেদের মানুষের মধ্যে যখন আপনি রিভিউটা নিবেন বা তাদেরকে আগে ক্লায়েন্ট বানাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কোথায় আসলে প্রবলেম গুলো আছে। তখন আপনি আপনার পরিচিতি জায়গাটা তৈরি করবেন। এই পরিচিতিটা তৈরিটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আপনার যদি একবার পরিচিতি হয়ে যায় তখন এই পরিচিতিটাকে কাজে লাগিয়ে আপনি 12 মাস কাজ করতে পারবেন, কিন্তু এই প্রথম পরিচিতিটা সম্পূর্ণ আপনার নিজের কষ্টের উপরে। যত বেশি পরিশ্রম করতে পারবেন, যত বিভিন্ন জায়গায় যেতে পারবেন, তত এটা তৈরি হবে। এরপরে ফটোগ্রাফিটাতে আমি জানি সবারই একটা লিমিটেশনস থাকে, আমারও লিমিটেশনস ছিল। প্রথম দিকে আমি হচ্ছে ফোন দিয়ে কাজ করেছি। তখন যেটা আমি ট্রাই করতাম যে আশেপাশে কারোর ভালো একটা ফোন থাকলে ওটা দিয়েও ট্রাই করতাম। তারপরে এখন তো ফোন দিয়ে কিভাবে কাজ করা যায় সেটার অনেক টিউটোরিয়াল ইউটিউবে আসছে। তারপরে যে বিভিন্ন অ্যাপস আছে সেইগুলা দিয়ে দিয়ে ট্রাই করেছি। এখন আমি যেহেতু ছোট বিজনেস, তো আমার অ্যাক্টিভিটিসও ছোটই হবে, এটাই স্বাভাবিক। তো আমরা বড় বড় কোম্পানির সাথে কম্পেয়ার না করে ছোট ছোট ভাবে আপনি স্টার্ট করেন। আপনি প্রথম 1 বছর একটু ট্রায়াল বেসিসে রাখেন, 1 বছর আপনি কম টাকা পয়সা ইনভেস্ট করেন, এর পরের বছর ধরেন আপনি একটু ভালো ফোন কিনলেন বা একটা ক্যামেরা কিনলেন। তখন ওটা দিয়ে আপনার যখন আস্তে আস্তে তৈরি হবে তারপরে আপনি করেন। শুরুতেই আপনাকে এত বেশি করার দরকার নেই, আপনি আপনার বিজনেসের অবস্থা বুঝে তারপর করেন। তারপরে একটা ফ্যামিলি সাপোর্টের কথা যেটা বলছিলাম, অনেকের ফ্যামিলিতে সাপোর্ট দেয় না, এটা একদমই সত্যি কথা। এটার বাইরে আসলে কেউই না। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে আমার আপনাদের ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে না, বাকি সবার ফ্যামিলি সাপোর্ট দেয়, এটা আসলে ভুল। কোনো ফ্যামিলিতেই আসলে চায় না যে টাকা পয়সা গুলো নষ্ট হোক। কিন্তু আপনি যদি তাদেরকে একবার বিলিভ করাইতে পারেন যে আপনি একটা ভালো কাজ করছেন এবং সেখান থেকে যদি আপনি একটা টাকার উৎস বের করে আসতে পারেন এবং তাদেরকে বোঝাইতে পারেন এই দেখো আজকে আমার বিজনেস থেকে এত টাকা আসছে, আজকে আমার কালকে বিজনেস থেকে এই মাসে আমার এতগুলো টাকা আসছে, এবং ওইটা দিয়ে তাদেরকে একটা ট্রিট দেন একদম শুরুতে আমি যেগুলো বলছিলাম, সেগুলো যখন আপনি করবেন তখন আপনার উপর ওই আত্মবিশ্বাসটা বা ভরসাটা আসবে যে না আমার ছেলে বা মেয়েটা ভালো করছে। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল। আমি যখন চাকরি ছেড়েছি তখন আমাকে মানে বকে নাই এমন কেউই নাই, সবাই আমাকে বলছে তুমি ভুল করছো, তুমি চাকরি ছেড়ে বিজনেস করতেছো, মানুষ চাকরি পায় না সেখানে তুমি চাকরিটা ছেড়ে দিচ্ছ। তখন আমি বলছি যে আমি আমার নিজের জন্য করছি, যেহেতু আমার লাইফ আমার নিজের, আমার রিস্কও আমার নিজের, আমি যেভাবে আমি এটাকে মেনটেন করব আমি এটা নিয়ে রাজি আছি। এখন এই মুহূর্তে ধরেন আমার ফ্যামিলি বা আমার আদার্স যারা আছে, আমি ওখানে যখন আমি আহ চাকরি করতাম তখন হয়তো 50,000 টাকায় আমার আমি ওটাতেই খুশি হয়ে যেতাম। এখন ধরেন আমি 4 থেকে 5 লাখ টাকা সেল করছি, নট সেল, আমি কিন্তু প্রফিট বলি নাই, সেল করছি 4 আর 5 লাখ টাকা, তো এখান থেকে অবভিয়াসলি 50,000 টাকার বেশি তো আমি অবভিয়াসলি পাচ্ছি। তো এটা হচ্ছে একটা বড় অ্যাচিভমেন্ট, নিজের কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এটা আপনাকে ওই জিনিসটা আপনার ওই ফিলটা তৈরি করতে হবে। প্রত্যেকটা মানুষই কষ্ট করে আসে, কষ্ট ছাড়া আসলে কেউই এইটুকু অ্যাচিভ করতে পারবে না। তো অন্য মানুষরা কে কি করছে না করছে সেটা আমরা না দেখি, অন্যদের দেখে আমরা আসলে মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই যে সে ভালো করতে পারছে আমি তো কিছুই করতে পারছি না, আমার লাইফ একটা জায়গাতে আটকে আছে। এটা আসলে না, নিজেকে একটু পুশ করতে হবে, নিজের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। আর এরপরে আছেন হচ্ছে ব্যবসায়িক গাইডলাইন, যেটা সেটা আশেপাশে যারা আপনার থেকে ভালো বুঝে, বা আপনি যদি আমার কাছ থেকেও শুনতে চান, আমার সাথেও কন্ট্যাক্ট করতে চান, আমি আপনাদের জন্য অলওয়েজ ফ্রি, আমার অ্যাডভাইস আপনাদের জন্য সবসময় ওপেন থাকবে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর ডেলিভারি সিস্টেমটাকে একটু ইম্পর্টেন্ট, এটাকে একটু ভালোভাবে খোঁজ খবর নিতে হবে, কারণ ডেলিভারির উপরে কিন্তু আপনাদের প্রোডাক্টের অনেক কিছু ডিপেন্ড করে। উল্টাপাল্টা ডেলিভারি হইলে তখন দেখা যায় কি কাস্টমাররা ভুল বুঝে যে আপনি ঠিক মতো ডেলিভারি দেন নাই, ডেলিভারি ম্যান খারাপ বিহেভ করেছে। কিন্তু অনেক সময় দেখা যায় ডেলিভারি কিন্তু আমাদের সাইড না, এটা কিন্তু একটা থার্ড পার্টি, যেমন সুন্দরবন হতে পারে, রেডেক্স হতে পারে, স্টেট ফাস্ট হতে পারে, এটা কিন্তু আমাদের সাথে একটা কন্ট্রাক্টে থাকে। কিন্তু তাদের ডেলিভারি ম্যান যদি খারাপ বিহেভ করে এটা কিন্তু আমার কোম্পানির কোনো মানে প্রবলেম না। কিন্তু কাস্টমাররা এগুলো বুঝতে চায় না, সেক্ষেত্রে আপনার একটা ভালো ডেলিভারি ম্যানের সাথে আপনাকে একটা কন্ট্রাক্টে যেতে হবে যাদের সার্ভিস ভালো। নেক্সট। আচ্ছা, এতক্ষণ তো অনেক সমস্যার কথা বললাম, সমস্যা শুনে হয়তো অনেকেই অনেক বেশি ঘাবড়ে গেছেন। এখন আমরা একটু ভালো কথা বলি, যেগুলো আসলে সমস্যা প্রত্যেকটা জিনিসেই থাকবে লাইফে, সমস্যা যেমন একটা পার্ট, প্রত্যেকটা জিনিসের সমাধানও থাকবে, এটাও একটা পার্ট। আমি প্রথমেই তখন বললাম, এটা আমি অলরেডি বলে নিয়েছি যে আমরা খুব, যারা আমরা স্টুডেন্টরা আছি আমরা খুব অল্প অ্যামাউন্ট নিয়ে স্টার্ট করব। আমরা আগে নিজেদের দৌড়টাকে দেখবো যে আমি যা যা চিন্তা করছি সেই অনুযায়ী আসলে করতে পারছি কিনা, সেই অনুযায়ী আমি আসলে কাজ করতে পারছি কিনা, আমি যা প্ল্যান করেছি সেভাবে চলছে কিনা।
তারপরে সেই প্রমোশনের যে ঝামেলাগুলো ছিল সেইগুলোর জন্য আপনি বিভিন্ন গ্রুপে কাজ করতে পারেন। আপনার পার্সোনাল আইডিতেও দেখবেন যে অনেক সময় আমার এমনও হয়েছে যে আমি গ্রুপে দেওয়ার থেকে আমি যখন পার্সোনাল আইডিতে দিয়েছি, আইডিতে থেকেও কিন্তু আমার অর্ডার আসছে, যে তারা যখন দেখছে যে আচ্ছা শাড়িটা তো সুন্দর লাগতেছে, ঠিক আছে আমি একটা অর্ডার করি। আমার পার্সোনাল আইডিতেও আছে, বিজনেস পেজেও আছে। এরপরে যখন আমার বিজনেসটা 6 মাস বা 7 মাস হয়ে যাওয়ার পরে আমি বুস্টিং এ গেছি বা পেইড প্রমোশনে গেছি। কারণ আপনি পেজের শুরুতেই যদি বুস্ট করা শুরু করেন তখন ফেসবুক থেকে বুঝে যে আপনি অর্গানিক ভাবে কাজ করছেন না। তো আমার মনে হয় কিছু টাইম যাওয়ার পরে যখন আপনি কাজ করা শুরু করবেন বা পেইড প্রমোশনে যাবেন, বুস্টিং করছেন, এটা তখন ভালো কাজ করে। একদম শুরুতে বুস্টিংটা না করাটা বেটার। তারপরে হচ্ছে আপনি, আমরা আরো অনেকেই আছি, আমরা ফ্রেন্ডস কিংবা ফ্যামিলিদের কাছে আবার রিলেটিভস দের কাছে আমরা বলতে অনেক লজ্জা পাই। আমার নিজেরই পরিচিত অনেক মানুষজন আছে যে বলা যাবে না যে আমি এটা নিয়ে কাজ করছি। এটা খুবই অন্যায় আমার কাছে মনে হয়। আপনি যদি একটা চাকরি করেন সেটা যেমন প্রাউডলি বলবেন যে আমি অমুক প্রতিষ্ঠানে আছি, তমুক জায়গায় আছি, আপনি নিজেরটা নিজের, এটা তো আপনার আরো নিজের কোম্পানি, এই জিনিসটাকে আপনাকে ভাবতে হবে যে এটা আমার একটা সন্তানের সমান, এটা আমার একটা নিজের জায়গা। তো এটা আপনারা প্রাউডলি বলবেন যে আমি অন্য কারোর কাছে কাজ করি না, এটা আমি, আমার নিজের একটা কোম্পানি আছে, আমি ওটা নিয়ে কাজ করছি। তো তারপরে আছেন হচ্ছে ফোন দিয়ে ফটোগ্রাফি শেখা, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। তারপরে আছে হচ্ছে রুটিন করে নেওয়া। এই যে টাইম ম্যানেজমেন্টটা আমার কাছে মনে হয় আপনাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ আপনারা যেহেতু এখন স্টুডেন্ট অবস্থায় আছেন। স্টুডেন্ট অবস্থায় থাকাকালীন সময় আসলে প্রেশার থাকে পড়াশোনার উপর মেইনলি। তো আপনাদের লাইফের একটা আলাদা যদি একটা টাইম বের করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনাদের পড়াশোনা শেষ করার করতে করতে আপনারা ইনকামটা শুরু করতে পারবেন। ধরেন আপনি চিন্তা করলেন যে আমি 4 বছর পড়বো, আরো 2 বছর এমবিএ বা মাস্টার্স এর জন্য পড়বো, তারপরে আমি গিয়ে বিজনেস করব। ততদিনে দেখবেন যে আরো কয়েক লাখ মানুষ মার্কেটটাকে দখল করে ফেলেছে। কিন্তু আপনি যদি একটু পাশাপাশি ট্রাই করেন, বা আপনার যদি কোনো টিম থাকে, যে ধরেন কাজিন হোক, কোনো ভালো ফ্রেন্ড হোক, 2-3টা ফ্রেন্ড মিলে কাজ করছেন, 2-3 জন ফ্রেন্ড বা 4 জন ফ্রেন্ড মিলে একটু একটু ইনভেস্ট করে কাজ করছেন, তখন দেখা যাবে কি যখন আপনারা পড়াশোনা শেষ করে ফেলছেন ততদিনে আপনার ব্র্যান্ডটাকে মোটামুটি একটু গুছিয়ে নিয়ে আসছেন। এরপরে তো আপনারা ফ্রি হয়ে যাচ্ছেন, আপনাদের পড়াশোনার আর ঝামেলাগুলো থাকছে না। তখন হচ্ছে আপনারা ফুল টাইম ওই ব্র্যান্ডের পিছনে কাজ করতে পারবেন, এবং এটা খুব ভালো। বাংলাদেশে যতগুলা বড় বড় ব্র্যান্ড আছে প্রত্যেকে কিন্তু দেখা যায় যে জয়েন্ট ভেঞ্চারে থাকে। কেউ একা আসলে একার পক্ষে একার পকেটের টাকা দিয়ে আপনি কন্টিনিউয়াসলি বছরের পর বছর বিজনেস করছেন, এটা আসলে হয় না। প্রত্যেকেরই দেখা যায় আলাদা করে অনেকে ইনভেস্টর নেয়, আলাদা করে ব্যাংক থেকে লোন নেয়, অথবা কোন একটা ফ্যামিলির পার্সন দেখা যাচ্ছে আপনাকে বলে যে ঠিক আছে আমিও তোমার বিজনেসে আসবো, আমার ভালো লাগছে। তো এইগুলো না কিছু অপরচুনিটি চলে আসবে যখন আপনি প্রুফ করতে পারবেন যে আপনার বিজনেসটা একটা হালাল ওয়েতে ভালোভাবে যাচ্ছে। এটা আপনাকে, ওই যে আপনি যদি এখন লজ্জা করে বসে থাকেন বা কাউকে না জানান, তাহলে কিন্তু এটা আসবে না। আপনাকে এটা প্রাউডলি বলতে হবে এটা আপনার একটা ভালো জায়গা এবং হালাল ওয়েতে আপনি করছেন, তো এটা আপনি কেন জানাবেন? এটা অবশ্যই জানানো উচিত। আর বাকি হচ্ছে ওভারঅল যেটা বললাম যে নিজের উপরে সব থেকে বড় কথা হচ্ছে ট্রাস্ট। নিজের, আপনি অন্য মানুষকে ট্রাস্ট করেন আর না করেন সেটা একান্তই আপনার পার্সোনাল ইস্যু, বাট নিজের উপরে আপনাকে ট্রাস্ট রাখতে হবে যে আমি এটা করব, সেটা 2 দিন লাগুক, 4 দিন লাগুক, 10 দিন লাগুক, আমি এটার পেছনে লেগে থাকবো। প্রবলেম আসবে আসবে, প্রবলেম তো সারা জীবন মানুষের সাথে থাকে না, প্রবলেম আসলে সেটা সমাধানও হয়ে যাবে। এটাই হচ্ছে আপনাদের জন্য সমাধান। আর নেক্সট, আচ্ছা, তো ওভারঅল অনেকক্ষণ কথা বললাম, জানি না আপনারা বোর হয়েছেন কিনা বা ঠিক মতো শুনেছেন কিনা। আপনাদের কাছ থেকে আমি কিছু কোয়েশ্চেন নিব। আর অনেকেই কয়েকজন মেসেজ দিচ্ছেন দেখলাম। আমার ফেসবুক আইডি হচ্ছে নাশিদ আন্দালিব নিকিতা। যদি আপনাদের কাছে কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাকে নির্দ্বিধায় নক করতে পারেন। আর আমার পেজের নাম হচ্ছে কাব্যকন্যা। এই যে আপনাকে আমি একদম 2 নাম্বার স্লাইডে বলেছিলাম যে আমার ছবির পাশে আসলে কেন কাব্যকন্যা লোগোটা বসিয়েছিলাম, সেটা আমি একদম লাস্টে বলবো। সেটা রিজনটা এখন আমি আপনাদের সামনে শেয়ার করি। এখানে ধরেন 163 জন আমার কথা শুনছেন। এই 163 জনের মধ্যে যদি 50 জনও কাব্যকন্যার নামটা মনে রাখেন এবং আসলেই ফেসবুকে গিয়ে আজকে কাব্যকন্যা লিখে সার্চ করেন যে কাব্যকন্যা পেজটা কি, তাহলে কিন্তু এটা আমার জন্য একটা ফ্রি প্রমোশন হয়ে গেল। দেখেন আমি এখানে আসছি কিন্তু আপনাদের সাথে কথা বলতে, আপনাদের একটা সেশন নিতে। এখানে কিন্তু আমার প্রমোশন করার কোনো দরকার নেই। কিন্তু আমি আপনাকে একটু আগে বলছিলাম না যে যখন যেখানে সুযোগ পাবেন নিজের ব্র্যান্ডটাকে অন্যের মাথার মধ্যে ঢুকাই দিবেন। এটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি বলেন বা একটা অপরচুনিটি বলেন। এখানে এমন না যে সবাই
সবারই শাড়ি কাপড় চোপড় লাগবে, এখানে অনেক ভাইয়ারাও আছে, তারা তো শাড়ি নিশ্চয়ই পরবে না। কিন্তু তারা যদি কিউরিয়াসিটি দিয়ে কাব্যগুণা লিখে সার্চ করে এবং তারা আমাকে দেখে বা হয়তো একটা লাইক দিয়ে রাখবে বা ফলো দিয়ে রাখবে, তাদের সামনে যখন পোস্ট গুলো আসবে, তাদেরও ফ্যামিলিতে ফিমেল মেম্বার্স আছে বা প্রিয়জনের জন্য যদি কখনো লাগে, তারাও কিন্তু তখন ওই পেজটা হাতের কাছে পেয়ে যাচ্ছে। তো এইরকম আপনার ব্র্যান্ডটাকেও আপনি যখন যেখানে একটা প্রয়োজন হবে বা সুযোগ পাবেন, সেখানেই সেই ব্র্যান্ডের নামটাকে দিয়ে দিবেন, যেন খুব ইজি ওয়েতে আপনি সেই ব্র্যান্ডকে প্রমোশন করতে পারেন। আশা করি আমার সেশন খুবই শর্ট ছিল, যেহেতু একটা সময় ফিক্সড করা, আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো নাও লাগে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। নেক্সট ফ্লোর আপনাদের জন্য, যদি কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই রেজ করেন, হ্যান্ড রেজ করেন, বা ওইখানে আমরা আপনাদের কাছ থেকে কোয়েশ্চেন নিব। Thank you so much, ma'am, for this